নমস্কার, আমি অনুপম। আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে আমার চ্যানেল এ দত্ত অ্যান্ড স্টক মার্কেট। আজকে আমি একটা খুব প্রচলিত বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা আমাদের স্টক মার্কেটে এই মুহূর্তে কীরকম প্রভাব ফেলছে। দেখুন, এই ভিডিওটা আমরা যদি অনেকদিন আগে থেকে স্টার্ট করতাম তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ারলি বোঝা যেত, বাট আমি আপনাদেরকে বলেছি যে আমি কিছু কারণের জন্য ব্যস্ত ছিলাম। আমার একটা বই প্রকাশিত হয়েছে তো সেই জন্য আমার ভিডিও বানানো হয়নি তখন। বাট এখন এই এন্ডে এসে আমরা যদি দেখি, রাশিয়া আর ইউক্রেনের মধ্যে 34 দিনের যুদ্ধ কমপ্লিট হয়েছে। এখন এমন একটা পরিস্থিতি যে রাশিয়ার কাছেও খুব বেশি এখন কি বলবো, অস্ত্রশস্ত্র সম্ভার খুব বেশি নেই যেটা তারা বেশি দিন যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারবে। এদিকে ইউক্রেনেরও আমরা দেখছি যে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। ইউক্রেন আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে। রাশিয়া কিন্তু কনস্ট্যান্টলি ইউক্রেনের ওপরে যে ফায়ারিং করে যাচ্ছে বলতে পারেন, বা বোম্বিং করে যাচ্ছে বলতে পারেন, কার্পেট বোম্বিং চলছে এখন। তো সেই জন্য ইউক্রেনও কিন্তু এখন খুব বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তো এই মুহূর্তে দুই দেশই চাইছে কিন্তু যে কোনো বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে এই যুদ্ধটাকে কমানোর জন্য। তো আমরা দেখতে পেয়েছি যখন যুদ্ধ শুরু হয়েছিল সেই সময় থেকে আস্তে আস্তে কিন্তু শেয়ার মার্কেট ডাউন হতে শুরু করেছিল। গ্লোবাল মেজর ইন্ডেক্স যেগুলো আছে, আমি একটু পরে আপনাদেরকে গ্লোবাল মেজর ইন্ডেক্সের আজকের যে সিচুয়েশনটা সেই সিচুয়েশনটা দেখাবো। বাট তখনের সিচুয়েশনটা আপনারা যদি কেউ ফলো করে থাকেন রেগুলারলি, শুধু ইন্ডিয়ান মার্কেট না, গোটা গ্লোবাল মার্কেটই কিন্তু আস্তে আস্তে ডাউনফল হওয়া শুরু হয়েছিল। তার কারণ হচ্ছে যে যখন দুটো দেশ একসাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তখন কি হয়, তাদের যে বিভিন্ন রকম যে কমোডিটি প্রোডাক্ট যেগুলো আছে, যেমন ধরুন তেল বা তাদের যে মেটাল আছে, তাদের যে খনিজ সম্পদ আছে, সেগুলো মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল থাকে না। যার জন্য বিভিন্ন রকম কোম্পানি সার্ভাইভ করতে থাকে আস্তে আস্তে। এবং যারা ধরুন প্রচুর টাকা একসাথে শেয়ার মার্কেটে লাগিয়ে রেখে দিয়েছে, যেমন ধরুন আপনি আমি কত টাকা লাগাচ্ছি, লাখখানেক টাকার মধ্যে আমরা সীমাবদ্ধ। কিন্তু যারা ধরুন কোটিতে ট্রানজ্যাকশন করে, 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি শেয়ার মার্কেটে লাগিয়ে রেখেছে, তারা তো কোনো রকম রিস্ক কখনোই রাখবে না। একটা জিনিস মনে রাখবেন, শেয়ার মার্কেটে সব থেকে বেশি পয়সা সব থেকে কম রিস্কে কাজ করে। তো যখন তারা অল্প রিস্ক দেখে যে এবার থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বা এরকম কিছু ঘটনা ঘটতে চলেছে, তখন তারা কি করে, তাদের যে হোল্ডিংটা আছে সেই হোল্ডিংটাকে তারা ভেঙে ফেলে এবং তারা সেই টাকাটা শেয়ার মার্কেট থেকে আস্তে আস্তে তুলে নেয়। আপনারা দেখতে পাবেন কনস্ট্যান্টলি এফআইএস মানে ফরেন ইনস্টিটিউট আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে কি পরিমাণে সেলিং শুরু করেছে আপ টু মানে ডিসেম্বর থেকে আপ টু কি বলবো, আমি আজকে মার্চের 31 তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি। আপনারা যদি কনস্ট্যান্টলি দেখতে থাকেন তাহলে দেখবেন যে কি পরিমাণ এফআইএস সেলিং শুরু করেছে, থ্যাঙ্কস টু আওয়ার ডোমেস্টিক ইনস্টিটিউটার এবং এবং থ্যাঙ্কস টু আওয়ার রিটেল ইনভেস্টার। সত্যি কথা বলতে এই রিটেল ইনভেস্টারের পার্টিসিপেশন এত বেশি বেড়ে গেছে শেয়ার মার্কেটে, যার জন্য কিন্তু মার্কেটটা অতটা বেশি ডাউনফল হয়নি। আমরা দেখতে পাচ্ছি 18,600 লেভেল থেকে নিচে নেমে 15,800 লেভেল পর্যন্ত এসেছিল। এর থেকে বেশি কিন্তু মার্কেট নামেনি। কেন? যে পরিমাণ এফআইএস সেলিং করেছে, আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউট কিন্তু সেই পরিমাণ বাইং করে গেছে, যার জন্য কিন্তু মার্কেটটা স্টেবল কন্ডিশনে রয়েছে। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে একটা ভেরি 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 গুড ইম্প্যাক্ট। অর্থাৎ আমাদের ইন্ডিয়ান ইকোনমি নিজের পায়ে দাঁড়ানো শিখছে এবং রিটেল ইনভেস্টার, আপনার আমার মতন ইনভেস্টাররা মিউচুয়াল ফান্ড হোক বা ইকুইটি থ্রু হোক শেয়ার মার্কেটে ডাইরেক্টলি ইনভেস্ট করার সুযোগ পাচ্ছে এবং ডাইরেক্টলি ইনভেস্ট করছে। ডিমেট অ্যাকাউন্ট প্রচুর পরিমাণে বাড়ছে। তো সেই জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে যে ফরেন ইনভেস্টরের পার্টিসিপেশনটা কমে গেলেও আমাদের ডোমেস্টিক ইনভেস্টার এবং আমরা রিটেল ইনভেস্টার, আপনার আমার মতো লোকেরা, আমরা কিন্তু মার্কেটকে আজকে তুলে রেখেছি এই জায়গাতে। আমাদের কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন আজকে মার্কেটকে এই জায়গায় রেখেছে। সো যেটা বলছিলাম সেই জায়গাতে আবার ফিরে আসি। তো এই রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটা, এটা অনেকটাই তুতু ম্যামা টাইপ, ওই ইঁদুর বেড়ালের যুদ্ধের মতন হচ্ছে। একবার বলছে যুদ্ধ বন্ধ করে দেবে, একবার যুদ্ধ বন্ধ করবে না, একবার শান্তি বৈঠক হচ্ছে, কোনো সময় শান্তি বিঘ্নিত হচ্ছে, এক একটা দেশ এক এক রকমের প্রস্তাব আনছে। আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক লেভেলে এই ধরনের কাজকর্ম চলে যাচ্ছে। তো আমাদের সেটা ইন্টারেস্টের বিষয় নয়, আমাদের ইন্টারেস্ট শেয়ার মার্কেট নিয়ে। আমরা দেখতে পাচ্ছি কি যখনই একটা কোনো পজিটিভ নিউজ আসছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা এবার আস্তে আস্তে থামার পথে যাচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে মার্কেট বেশ ভালো গ্রোথ দিচ্ছে। আবার যখন দেখতে পাচ্ছেন যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা সেটা আস্তে আস্তে আবার একটা কোন জটিল পরিস্থিতির দিকে যেতে চলেছে, তখন কিন্তু আবার মার্কেট আস্তে আস্তে ডাউনফল হচ্ছে।
এবার দেখুন মার্কেট সব থেকে বেশি পসিবিলিটি নিয়ে চলছে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের এবং নিউক্লিয়ার অ্যাটাকের। কারণ রাশিয়া মোটামুটি একটা টার্গেট নিয়েই রেখেছে, যদি আমেরিকা এর মধ্যে ইন্টারফেয়ার করে দেন সে নিউক্লিয়ার মিসাইল অ্যাটাক করবেই, এরকম মোটামুটি একটা টার্গেট পুতিনের কাছ থেকে শোনা যাচ্ছে। তো মিস্টার পুতিন কিন্তু এখানে একটা অ্যাগ্রেসিভলি মনোভাব নিয়ে এগোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে কনফ্লিক্টটা চলছে, এই যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা যতদিন না এই ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধটার কোনো একটা স্থায়ী সমাধান আসতে চলেছে, ততদিন কিন্তু মার্কেটের গ্রো হওয়ার চান্সটা কিন্তু খুব কম। এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। ওদের এই কনফ্লিক্টের সুযোগটাকে আমরা যদি ঠিকভাবে কাজে লাগাতে পারি, প্রফিট আমাদের। কেন না, যখন কোনো এক্সটার্নাল প্রেসারের জন্য, এক্সটার্নাল ইস্যুর জন্য পুরো মার্কেট একদম নিচের লেভেলে থাকে এবং কোম্পানির বেস্ট পারফরমেন্স সত্ত্বেও কোম্পানির শেয়ার প্রাইস বাড়ে না এবং ভালো ভালো কোম্পানিকে আমরা নিচের লেভেলে দেখতে পাই, এই সময়টা মতন গোল্ডেন অপরচুনিটি কিন্তু কোনো সময় আসে না। সো এই সময়টা আমাদের কি করতে হবে না, বেশ ভালো ভালো কিছু কোম্পানিগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে এবং তার শেয়ার কিনে কিছুটা অন্তত হোল্ডিং করে পজিশন রেখে আমাদেরকে রাখতে হবে। তার ফলে কি হবে, যখন মার্কেটের মধ্যে এই ধরনের সিচুয়েশন আস্তে আস্তে কমে যাবে এবং মার্কেট একটা বুলরান দেখতে পাবে, তখন কিন্তু আমাদের সেই সমস্ত শেয়ারগুলো খুব ভালো প্রফিট দেবে। 2020-তে আপনারা এই জিনিসটা দেখেছেন। এই 2020-র কিছুটা, পুরোটা নয়, কিছুটা হলেও রিপিটেশন 2022-এ এই ঘটনাটাই ঘটতে চলেছে। অতএব আমি রেকমেন্ড করব কিছু কিছু শেয়ার আপনারা কিনে যদি হোল্ড করে রাখতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে এই শেয়ারগুলো একটা ভালো অ্যামাউন্টের রিটার্ন দেবে। চলে এলাম গ্রাফিক্যালি। তো এখানে যুদ্ধের কোনো রকম কোনো প্রোগ্রেস প্রথমের দিকে একটু দেখা যাচ্ছিল, যে পুতিনের সাথে আমরা যদি একটু পুরনো নিউজ দেখি, তাহলে এখানে দেখতে পাবো যে জেনেলেস্কি আর পুতিনের একটা মিটিংয়ের ব্যবস্থা চলছিল, কিন্তু সেটা এখন স্টপ হতে দেখা গেছে। কারণ রাশিয়া বলেছিল তারা তাদের মিলিটারি ট্রুপসটাকে সরিয়ে নেবে, বাট আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাশিয়ান ফোর্স ইন ইউক্রেন আর নট উইথড্রয়িং, মানে রাশিয়া এই মুহূর্তে ইউক্রেন থেকে ফোর্স তুলছে না। তো ঠিক আছে, আমাদের তো সেটা ব্যাপার নয়, আমরা আমাদের মার্কেটের কন্ট্রোলটাকে দেখব। তো আমি যেটা প্রথমেই বলছিলাম যে আমাদের মার্কেট প্রচণ্ড বেশি প্রেসারাইজড হয়ে আছে এই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের জন্য, এবং সবথেকে বড় প্রবলেমে ইন্ডিয়াও একটা কারণে পড়ছে। ডিপলি ডিসঅ্যাপয়েন্টিং ইউএস ক্রিটিসাইজ ইন্ডিয়া ওভার রাশিয়া টক্স। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার সাথে ইন্ডিয়ার একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা ইউএস কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করছে বারবার। তো আমাদের পলিটিক্যাল এজেন্ডা, ইন্টারন্যাশনাল এজেন্ডা আমাদের সাবজেক্ট নয়, আমাদের সাবজেক্ট হচ্ছে স্টক মার্কেট। আমরা স্টক মার্কেটে এটা আমাদের কি প্রভাব পড়তে পারে বা না পড়তে পারে, আমরা সেই জায়গাটাকেই ভালো করে দেখব। আমরা যদি আজকের ডো জোন্স ফিউচার দেখি, অর্থাৎ আমেরিকান ইন্ডেক্স ডো জোন্স, তার ফিউচার যদি আমরা দেখি, তাহলে দেখব একটা সাইড বেস পারফরমেন্স যাচ্ছে। মানে সেরকম কোনো ইমপ্রুভমেন্ট নেই, কোনো রকম নেই, মানে কনসালটেশন ভেজে যাচ্ছে। অর্থাৎ মার্কেট বুঝতে পারছে না যে এই মুহূর্তে প্রবলেম কি আছে বা কি হতে চলেছে বা সলিউশনই বা কী। আমরা যদি মেজর ইন্ডেক্স দেখি, গ্লোবাল মেজর ইন্ডেক্স, আমরা আজকে নিফটি 50 দেখব। দেখুন সাইড বেস, কোনো সেরকম চেঞ্জ নেই, 0.19% ডাউন। সেন্সেক্স 0.20% ডাউন, কোনো সেই রকম কোনো চেঞ্জেস নেই। আমরা ডো জোন্সের যদি দেখি, কালকে ডো জোন্সের কথাটা সেই একই রকম, দেখুন 0.19% ডাউন। আমরা যদি এখন রানিং যে কোনো ইউরোপিয়ান মার্কেট দেখি, আমরা যদি জার্মানির মার্কেট দেখি ডাক্স, তাহলে আমরা দেখতে পাবো এটাও এখন 0.23-26% আপ ডাউন হচ্ছে। আমরা যদি ব্রিটেনের মার্কেট দেখি, তাহলে এটাও আমরা দেখব ওই একই রেঞ্জে ঘোরাফেরা করছে। আমরা যদি ফ্রান্সের মার্কেট দেখি, ফ্রান্সের মার্কেটও দেখব ওই একই ধরনের রেঞ্জে ঘোরাফেরা করছে। এবং সমগ্র ইউরোপীয় মার্কেট যদি আমরা দেখি, ইউরো 50, তাহলেও সেই দেখব একই রকম রেঞ্জে কিন্তু তাদেরকে চলতে দেখছি। মানে গোটা ওয়ার্ল্ড মার্কেট এই মুহূর্তে প্রেসারাইজড হয়ে আছে এবং কনসালটেশন ফেজে আছে। কি হবে কি না হবে আমরা বুঝতে পারছি না। কিন্তু আমরা যদি রাশিয়ান মার্কেট দেখুন, MOEX এবং RTSI দুটোই কিন্তু ম্যাক্সিমাম লেভেলে পজিটিভ আছে। তার মেন কারণ হচ্ছে রাশিয়া কিন্তু তাদের দেশে শর্ট সেলিং বন্ধ করে দিয়েছে। এবার শর্ট সেলিং জিনিসটা কী সেটা জানার জন্য আপনাকে আমার ভিডিও ফলো করতে হবে। আমি শর্ট এবং লং দুটো পজিশন সম্পর্কে ভিডিও আনবো পরে, তখন আপনারা শর্ট সেলিং জিনিসটা কী বুঝতে পারবেন।
তো এটা মোটামুটি রাশিয়া এবং রাশিয়ার যে দুটো মার্কেট MOEX এবং RTSI, তারা দুজনেই কিন্তু বেশ পজিটিভ দেখাচ্ছে, কারণ সেখানে শর্ট সেলিংটা আপাতত চলছে না এবং এটা মাত্র 36-37টা কোম্পানিকে নিয়ে ট্রেড করছে বলেই এদের চলছে এই মুহূর্তে। আমাদের মেন এটা বিষয় নয়, আমাদের যে বিষয়টা সেই বিষয়টাতে আমরা ফিরে আসি এরপর। সেটা হচ্ছে টোটাল গ্লোবাল মার্কেট এই মুহূর্তে প্রেসারাইজ হয়ে আছে। তো এই গ্লোবাল মার্কেট প্রেসারাইজেশন হয়ে থাকার জন্য আমাদের নিফটিও ডাউন আছে। তো সেই জন্য আমরা কি ফায়দা নিতে পারি, তাতে আমাদের লাভ কোথায়? হ্যাঁ, লাভ আছে। লাভটা আপনারা দেখুন। আমি দুই একটা স্পেসিফিক কোম্পানির আমি আসবো। এই কোম্পানিটার নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন, ইনফোএজ। এই কোম্পানিটাকে আপনারা নকরি.com বলে চেনেন, ইনফোএজ। আজকে দেখুন তার শেয়ার প্রাইস কত, 4,500 টাকা। কিন্তু আপনারা যদি এর 52 উইক হাই চেক করেন, 7,400 টাকা। 7,400 টাকা থেকে সে কিন্তু প্রায় তার লোয়ের কাছাকাছি, 52 উইক লোয়ের কাছাকাছি। এরকম ধরনের কিছু বড় বড় আপনি যদি বলেন, দেখুন এর মার্কেট ক্যাপ দেখুন 58.15 থাউজেন্ড করোড়। তার মানে হচ্ছে এই কোম্পানিটা কিন্তু খুব বড় মার্কেট ক্যাপ, লার্জ ক্যাপ কোম্পানি। কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি হওয়ার দরুনও এই সময়তে এতটা ডাউনফল হয়েছে শুধুমাত্র এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এইরকম সিচুয়েশানের জন্য। আমরা যদি এর ইয়ার অন ইয়ার বেসিস চার্ট প্যাটার্নটা দেখি, তাহলে দেখব আমরা এই রকম জায়গা থেকে কোম্পানিটা ডাউনফল হয়েছে। নেক্সট আসছি এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টসটা এখন কিছুদিন বাড়া দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এশিয়ান পেন্টস 2600-2700 কাছে চলে গিয়েছিল। আমরা যদি এই রকম রেঞ্জটা দেখি, 5 দিনের রেঞ্জ দেখি বা 1 মাসের রেঞ্জ, 5 দিনের নয় 1 মাসের রেঞ্জ দিয়ে দেখি, দেখুন 2723 এই রেঞ্জে কিন্তু আমরা এশিয়ান পেন্টসকে দেখতে পেয়েছিলাম। এখন একটুখানি উঠেছে। এশিয়ান পেন্টসের মতন এত ভালো এত বড় কোম্পানি, যার মার্কেট ক্যাপ দেখেছেন 2.96 লাখ করোড়, 3,590 টাকা তার 52 উইক হাই। এখন প্রায় হাইয়ের থেকে অনেকটাই নেমে আছে। তার কারণ এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। আমরা যদি FISDS অ্যাক্টিভিটিটাকে চেক করি, আমরা যদি দেখি এখানে এফআইএসের যদি সেলসটা দেখি, তাহলে দেখুন এখানে পরপর আজকের দিনে এফআইএসের একটু বাইং দেখা যাচ্ছে, আগের দিনেও খুব সামান্য 35 কোটি টাকার মাত্র বাইং। কিন্তু আপনারা যদি এর আগে দেখতে থাকেন, তাহলে নিট কিন্তু এফআইএস সেলিংই করে গেছে। আমরা যদি ডেটাগুলো দেখি, এখনও পর্যন্ত আমরা ফেব্রুয়ারি মান্থের যদি দেখি, 45,000 কোটি টাকার এফআইএসে শুধু সেল আছে। জানুয়ারি মান্থের দিকে যদি দেখি, মানে আপ টু সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে এফআইএস কিন্তু কনস্ট্যান্টলি সেল করা শুরু করেছে। কিন্তু ডিআইএস দেখুন, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, অর্থাৎ এলআইসি বা এরকম ধরনের বা মিউচুয়াল ফান্ড, সেটা কিন্তু আস্তে আস্তে মারাত্মক লেভেলের গ্রো আপ করেছে। মানে একটা জিনিস দেখুন, যতটা পরিমাণ এফআইএস সেল করছে, ঠিক ততটা পরিমাণ কিন্তু ডিআইএস বাই করে মার্কেটটাকে এই লেভেলে রেখেছে। আদারওয়াইজ মার্কেটটা কিন্তু পড়ে যেত। আমরা যদি এইখানেও দেখি, এখানে 22শে মার্চ পর্যন্ত ডেটাটা অ্যাভেলেবেল আছে, যেখানে দেখছি আমরা এফআইএস সেল করেছে, সেখানে কিন্তু সেম পরিমাণ ডিআইএস বাই করেছে। ডিআইএস যদি বাই না করতো, তাহলে মার্কেটটাকে কিন্তু আমরা এই ওপরে এতটা ওপরে দেখতে পেতাম না। এতক্ষণ ধরে আপনারা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখলেন যে এই মুহূর্তে মার্কেট কী জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং এটা কেন এই মুহূর্তে গোল্ডেন অপরচুনিটি যে আমরা শেয়ার বাই করতে পারি এবং পরবর্তীকালে মার্কেটের টেন্ডেন্সি কোন দিকে যেতে পারে। তো আমার মনে হয় আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। যারা নতুন এই ডিমেট অ্যাকাউন্ট করেছেন, যারা নতুন শেয়ার মার্কেটে আসছেন, আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলো যদি নলেজ রাখেন এবং আপনি যদি একজন ইনভেস্টার হন, তাহলে কিন্তু আপনার এই সমস্ত জিনিসগুলো জানা উচিত। ইনভেস্টারদেরকে কিন্তু বাজারের সমস্ত নলেজগুলো একসাথে রাখলে, মানে কি বলবো, তাদের বেস্ট কোম্পানি সিলেকশানে খুব সুবিধা হয়। লং টার্মে আপনারা যখন আসছেন, 4 বছর 5 বছর এরকম সিচুয়েশানের জন্য যখন আপনারা আসছেন, তখন কিন্তু আপনাদের গ্লোবাল সিচুয়েশান নিয়ে আপনাদের এই নলেজটা রাখতে হবে। এই নলেজই কিন্তু আপনাদেরকে গেইন করতে সাহায্য করবে। তো ধন্যবাদ আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।